প্রজ্জ্বল কিনে দিয়েছিল গাছগুলো 2 মাস খানিক আগে। নিজের হাতে হৃদিতার বারান্দায় লাগিয়ে দিয়েছে অব্দি। গাছ লাগানোর সময় হৃদিতাকে বলেছিল, হৃদ রানী যখন আমাকে খুব মিস করবে অথবা মন খারাপ থাকবে তখন গোলাপ গাছগুলোকে সব শেয়ার করে দিও, দেখবে মন ভালো হয়ে যাবে। তখন হৃদিতা হেসে বলেছিল, আপনি তো সবসময় আমার পাশেই থাকেন প্রজ্জ্বল ভাই, মিস করার সুযোগ কই। প্রজ্জ্বল সেদিন আর কিছু না বলে হেসেছিল শুধু। আজ আমার মন বড্ড খারাপ প্রজ্জ্বল ভাই, আপনাকেও অনেক মিস করছি। গোলাপ চারাগুলোকে বলেছিলাম তখন, এই তোরা শোন, আজ আমার মন খারাপ, মিস করছি তোকে, কিন্তু মন ভালো হয়ে যায়নি আমার, এখনো অনেক মন খারাপ করছে। আপনি কি তাহলে মিথ্যে বলেছিলেন প্রজ্জ্বল ভাই? আপনি তো মিথ্যে বলেন না, তাহলে কেন মন ভালো হচ্ছে না? চারাগুলোর আজ খেয়াল রাখিনি বলে তারা কি অভিমান করেছে, সেই কারণে আমার মন খারাপ বুঝতে পারছে না? নিজে নিজেই মিনিট খানেক বক বক করলো হৃদিতা। এখন ওভাবেই হাত পা ছড়িয়ে শুয়ে আছে সে। বেডে গায়ে লিয়ে দিতে বিরক্ত লাগছে। সন্ধ্যায় বড় ফুপু আর প্রজ্জ্বলের সাথে ওর বাবার এক প্রকার রেষারেষিতে রাগ করে বাড়ি চলে গেছেন সুফিয়া। প্রজ্জ্বল আরো কিছুক্ষণ নিজের মামাকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি কিছুতেই হৃদিতার বিয়ে প্রজ্জ্বলের সাথে দেবেন না। প্রজ্জ্বলে বা কতক্ষণ আর এভাবে নিজের বিয়ে নিয়ে এত জোরাজুরি করতো। সেও একসময় দীর্ঘ শ্বাস ফেলে বেরিয়ে গেছে। তবে যাওয়ার সময় কাট কাট গলায় বলে গেছে সে স্বেচ্ছায় না হলে তুলে নিয়ে যাবে হৃদিতাকে। এত কিছু স্বচক্ষে দেখার পর হৃদিতা সেই যে দরজা বন্ধ করেছে আর খোলেনি। হৃদিতার বাবা অভিমান করে মেয়েকে আর ডাকেনি। শেফা একটু আগে দরজার বাইরে থেকে অনেক ডাকাডাকি করে গেছে খাওয়ার জন্য, কিন্তু একঘেয়ে হৃদিতা দরজা খোলেনি। রাগান্বিত গলায় বলে দিয়েছে সে খাবে না, খিদে নেই। শেফা মেয়ের জেদের কাছে জিম্মি হয়ে আর ডাকতে আসেননি। হৃদিতা বারান্দার দরজা থেকে চোখ সরিয়ে নিল। মেঝেতে পড়ে থাকা ভাঙা ফোনটার দিকে তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলল। প্রজ্জ্বল ফোন ধরছিল না বলে রাগের বশে আছাড় মেরে ফেলে দিয়েছে মেঝেতে। ফোনের ভাঙা অংশগুলো ঘরময় ছড়িয়ে ছিটিয়ে আছে। মেঝে থেকে চোখ সরিয়ে নিল তৎক্ষণাৎ। তারপর ঘরে জ্বালানো বৈদ্যুতিক হলুদ রঙের ড্রিম লাইটের দিকে তাকিয়ে থাকলো একধানে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর চোখ জোড়া ঘোলা হয়ে আসতে শুরু করলো। তবুও তার চোখ সরানোর নাম নেই। খুব বিরক্ত লাগছে এখন হৃদির। সবকিছু ভেঙে ফেলতে ইচ্ছে করছে এই মুহূর্তে। হৃদিতা নিজের বিরক্তির বশে হঠাৎই হাত পা মেঝেতে দাপাতে লাগলো। তারপরে উবু হয়ে শুয়ে চোখের জমানো পানি বিসর্জন দিতে লাগলো। চকলেট চাই তোর? হঠাৎই বহু প্রতীক্ষিত কণ্ঠস্বর কর্ণকুহরে প্রবেশ করতে চমকে উঠল হৃদিতা। উঠে বসল না, শুধু পাশ ফিরে তাকিয়ে থাকলো চেনা অবয়বটার দিকে। প্রজ্জ্বল এসেছে, সত্যি প্রজ্জ্বল এসেছে। সে বারান্দার উঁচু রেলিং ঠেস দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। পরনে জিন্স আর ধপধপে সাদা শার্ট। ফর্সা মুখের কপালে হালকা কোকড়ানো চুলগুলো এলোমেলো হয়ে আছে। ড্রিম লাইটের আবছা আলোয় এতটুকু বুঝতে পারলো হৃদিতা। ঝাপসানো আঁখি পল্লবে আর কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না এখন। হৃদিতা অসহায় দৃষ্টিতে পলক না ফেলে তাকিয়ে আছে প্রজ্জ্বলের দিকে। এখনো সে বিশ্বাস করে উঠতে পারছে না সত্যি প্রজ্জ্বল এসেছে। বারান্দায় দাঁড়ানো ঝাপসানো অবয়ব পরিচিত হলেও মস্তিষ্ক এখনো মেনে নিতে পারছে না প্রজ্জ্বল এসেছে। হৃদিতা পাশ ফিরে মেঝেতে হাত ছড়িয়ে ওভাবেই তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। প্রজ্জ্বল হালকা হাসলো। বুকে জড়ানো হাতগুলো প্যান্টে গুজে সোজা হয়ে দাঁড়ালো। মৃদু পায়ে ঘরে ঢুকে হৃদিতাকে ডিঙিয়ে ঘরের লাইট জ্বালিয়ে দিল। এতক্ষণের অন্ধকার আচ্ছন্ন ঘরে আলো ফুটতেই চোখ বন্ধ করে নিল হৃদিতা। তীক্ষ্ণ আলো চোখ ঝলসে দিচ্ছে একেবারে। হৃদির খিচে নেওয়া কম্পনরত চোখের পাপড়ি কিছু সময় দেখে বেডের উপর পা ঝুলিয়ে বসলো প্রজ্জ্বল। আলোর তীব্র রেশ দৃষ্টিতে শোচনীয় হতেই চোখ মেলল হৃদিতা। এবার একটু ঘুরে সামনে তাকালো। আবারও স্থির দৃষ্টি রাখলো প্রজ্জ্বলের উপর। কত বছর যেন প্রজ্জ্বলকে দেখে না সে। তবুও সে উঠে দাঁড়াচ্ছে না হৃদি। বলতে বলতে ওঠার শক্তি পাচ্ছে না, ঝিমিয়ে পড়েছে শরীর। প্রজ্জ্বল দুহাতের শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, অন্যদিন হলে তো চেঁচিয়ে চেঁচিয়ে পুরো বাড়ি তোর বাপ সহ জানিয়ে দিতি ভয়ে, আজ চমকে গেলি না যে ভয় পাসনি? হৃদিতা কোনো কথা বলল না, চুপ করে পলক না ফেলে তাকিয়ে থাকলো প্রজ্জ্বলের দিকে। কিরে তোর কি সাউন্ড সিস্টেম বাটন কাজ করা বন্ধ করে দিয়েছে? কথা কানে যায় না? এবার হৃদির বিশ্বাস হচ্ছে প্রজ্জ্বল এসেছে, কিন্তু অভিমানে কথা বলছে না সে। প্রজ্জ্বল আবারও বলল, এভাবে মেঝেতে হাত পা ছোড়াছুড়ি শুরু করেছিল কেন বলতো? চকলেট চাই নাকি নিপার বিয়ে উপলক্ষে শপিং? ভ্রু কুঞ্চিত করলো হৃদিতা। এই মুহূর্তেও প্রজ্জ্বল মজা করছে ওর সাথে। এত কিছু ঘটে যাওয়ার পর এত স্বস্তির হয়ে কিভাবে বসে আছে সে। গত বছর ঠিক একই কাহিনী ঘটেছিল। প্রজ্জ্বল আকার ইঙ্গিতে হৃদিতাকে পছন্দ করে প্রকাশ করলেও কখনো ভালোবাসে বলেনি। তখন অবধি হৃদিতার কিশোরী মন ও প্রজ্জ্বলকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু ভয়ে কখনো বলে উঠতে পারেনি সেও। হৃদিতা সবে তখন 18তে পা দিয়েছে। বাড়িতে যেয়ে থাকলে বিয়ের প্রস্তাব আসা স্বাভাবিক। হৃদিতারও এসেছিল,
পাত্রপক্ষ সোজা চলে এসেছিল বাসায়। পরবর্তীতে সেই ছেলেকে প্রজ্জ্বল এমন পিটিয়েছিল যে হাসপাতালে থাকতে হয়েছে মাস দুয়েক। সেই ছেলেকে কে মেরেছে এটা কেউ জানতে না পারলেও প্রজ্জ্বলের বাসার লোক জেনে গেছিল সবটা। হৃদিতাকে যেদিন দেখতে এসেছিল সেদিন প্রজ্জ্বলের 24তম জন্মদিন ছিল। ঘরের দরজা আটকে সে জেদ করে বসেছিল হৃদিতাকে আজকেই বিয়ে করবে সে। ছেলের অতিরিক্ত পাগলামিতে রাজি হয়ে গিয়েছিলেন সুফিয়া আর আতিক সাহেব। ভাইকে না জানিয়ে শুধু হৃদিতার মাকে জানিয়ে কোনো রকম রেজিস্টার হয়েছে ওদের, যাকে বলে শুধু আইনিভাবে বিয়ে। নিজেকে হঠাৎ শূন্যে ভাসতে দেখে ভাবনা থেকে বেরিয়ে এলো হৃদিতা। চোখের সামনে প্রজ্জ্বলের মুখটা দেখে ঘাবড়ে গেল। প্রজ্জ্বলকে কোলে তুলে নিয়ে দরজা খুলে যখন বাইরে এসেছে বুঝতেই পারেনি সে। কোথায় যাচ্ছেন? নামিয়ে দিন প্লিজ, আব্বু দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। প্লিজ নামিয়ে দিন, আব্বু আপনাকে এ বাড়িতে দেখলে আবার অপমান করবে। প্রজ্জ্বল রেগে গেল, শক্ত কণ্ঠে ফিসফিসিয়ে বলল, তুই এভাবে চিল্লাচিল্লি করলে মামু এমনি বুঝতে পেরে যাবে কত রাত হয়েছে, সেই খেয়াল আছে তোর? মটকা মেরে মেঝেতে পড়েছিলি, টাইমটা দেখিসনি? ফোনটা তো ভেঙে ফেলেছিস তাই তো? প্রজ্জ্বলের গলা আঁকড়ে মাথা নিচু করলো হৃদি। আস্তে করে বলল, কটা বাজে? প্রজ্জ্বল বলল প্রায় একটা। হৃদিতা বলল কি? প্রজ্জ্বল বলল সাউন্ড করবি না একদম। ততক্ষণে মেইন দরজা খুলে বেরিয়ে এসেছে প্রজ্জ্বল। বাইরে এসে হৃদিতাকে নামিয়ে দিল নিজের বাইকের পাশে। শান্ত মতো বলল, উঠে বস চটপট। হৃদিতা দ্বিমত করলো না, বাধ্য মেয়ের মতো উঠে বসলো বাইকে। হৃদিতা উঠে বসতে ঝড়ের বেগে গাড়ি স্টার্ট করে বেরিয়ে গেল প্রজ্জ্বল, একদম হৃদিতার বাড়ির তৃতীয় সীমানা ছাড়িয়ে। নির্লিপ্ত নীলিমায় বড় থালার মতো চাঁদটা এখন মাঝ বরাবর, সুপ্ত কিরণ এখনো ছড়িয়ে দিচ্ছে সে। হাওয়ায় বেগে ফাঁকা রাস্তায় গাড়ি ছোটাচ্ছে প্রজ্জ্বল। হৃদিতা এক হাতে প্রজ্জ্বলের কোমর আঁকড়ে ধরে বসে আছে। বাড়ি থেকে বেরিয়ে আসার পর এতক্ষণ কেউ কারোর সাথে কথা বলেনি। রাতের পরিবেশে মুগ্ধ হৃদিতার হঠাৎই কিছু মনে পড়তেই সে বলল, আচ্ছা, এত রাতে বাসার মেইন দরজা খোলা ছিল কেন? প্রজ্জ্বল সামনে তাকিয়ে বাঁকা হাসলো হৃদিতার দৃষ্টি এড়িয়ে। তারপর বলল, যে বাড়িতে আমার মামির মতো শাশুড়ি আছে সে বাড়ির জামাইয়ের মাঝরাতে প্রেম করতে কোনো বেগ পেতে হয় না। আম্মু? মামুনি মামুনি দরজা খুলে দিয়েছে। তাহলে আপনি বারান্দা দিয়ে এলেন কেন? মামুনি বলল তুই দরজা খুলছিস না, তাই বারান্দা দিয়ে আসতে হয়েছে। হৃদির কপাল কুঁচকে এলো। নিজের মা মাঝরাতে জামাইয়ের সাথে মেয়েকে ঘুরতে পাঠিয়ে দিচ্ছে, বাবা। হৃদিতা বলল, কিন্তু আমরা যাচ্ছি কোথায়? জানি না। মানে? হৃদির সন্দিহান প্রশ্ন। মানে খুব সিম্পল, আমরা পালিয়ে যাচ্ছি। আটকে উঠল হৃদিতা, চোখের মণিকোটর থেকে বেরিয়ে আসার জোগাড়। কি বলছে কি প্রজ্জ্বল? আপনার মাথা ঠিক আছে? কি সব বলছেন? মাথা ঠিক না থাকার কি হলো? পালিয়ে যাচ্ছি বছর দুয়েকের জন্য, একেবারে বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে ফিরবো। দেখি তোর বাপ মেনে না নিয়ে কোথায় যায়। আমি কিন্তু ঝাঁপিয়ে পড়বো। বাইক থামান তাড়াতাড়ি। না থামালে আমি কিন্তু এবার চিৎকার করব প্রজ্জ্বল ভাই। এই শুনশান নীরব রাস্তায় কে শুনবে তোর চিৎকার? তাছাড়া আমি কি পরপুরুষ নাকি? নিজের বরের উপর কি সব দোষ চাপাতে চাচ্ছিস? ছি ছি। প্রজ্জ্বল ভাই গাড়ি থামান, আমি কোথাও যাব না। আব্বুকে কষ্ট দিতে পারবো না আমি। নামিয়ে দিন আমায়, দরকার হলে আপনি একা পালিয়ে যান, তারপর বাচ্চা পয়দা করে তাদের সমেত ফিরবেন। প্রজ্জ্বলের পেটে শক্ত করে চিমটি কেটে কথাগুলো বলল হৃদিতা। হঠাৎই পেটে খামচি পড়াতে গাড়ির টাল হারিয়ে ফেললো প্রজ্জ্বল। বেগ হারিয়ে কিছুটা রাস্তা এলোমেলোভাবে এগিয়ে গেল গাড়িটা। ইট পাথরে তৈরি শক্ত রোডের ওপর গাড়িটা পড়তে গিয়েও পড়লো না শেষ অবধি। শেষ মুহূর্তে সে দক্ষ ড্রাইভারের মতো কোনো রকমের বাইকটাকে কন্ট্রোলে আনলো প্রজ্জ্বল। কাট কাট গলায় বলল, মেরে ফেলবি নাকি? তোর মরার শখ থাকলে ঝাঁপিয়ে পড় যা, আমাকে চিমটি কাটছিস কেন? তাছাড়া বাচ্চা আমি একা কিভাবে পয়দা করবো শুনি? অন্য সময় হলে হয়তো লজ্জা পেত হৃদিতা, কিন্তু হঠাৎ গাড়ি দুলতে থাকায় সেও কিছুটা ভয় পেয়ে গেল। অন্ধকারে সত্যি এমন কিছু করা উচিত হয়নি, কিন্তু প্রজ্জ্বল যা করেছে তা কি ঠিক? শেষে কিনা পালিয়ে যাচ্ছে তারা। এই মুহূর্তে প্রজ্জ্বলকে রাগিয়ে দিলে চলবে না, ঠান্ডা মাথায় বোঝাতে হবে। শুকনো একটা ঢোক গিলে নিজের ভয়কে সংবরণ করলো হৃদিতা। পরপরই বলল, প্রজ্জ্বল ভাই বাড়ি ফিরে চলুন। এটা ঠিক হচ্ছে না কিন্তু প্রজ্জ্বল ভাই। তুই এমন এক নিঃশ্বাসে ভাই ভাই ডাকতে থাকলে সত্যি আমি নিজে তোকে বাইক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিব। ফাজিল মেয়ে, নিজের বরকে ভাই ভাই করতে থাকিস, একটুও লজ্জা লাগে না? একটুও না? বিয়ের বছর খানিক পেরিয়ে গেল অথচ তোর ভাই ডাকা বন্ধ হলো না। ভাই ডেকে ডেকে শহীদ হওয়ার ইচ্ছা আছে নাকি? আহা কি দুঃখ। এই জীবন আমি আর রাখবো না এই জীবন। প্রজ্জ্বলের সিরিয়াস কথার মধ্যে ন্যাকামির ধাঁচ দেখে স্তব্ধ হলো হৃদিতা। একটা ছেলে কি করে এত ঢং করতে পারে? হৃদি তো মেয়ে হয়েও এতটা ঢং করে না যতটা এই ছেলে করছে। হৃদিতা কিছু বলার আগে প্রজ্জ্বল আবারও বলল, আমি যখন ঠিক করেছি তখন পালিয়ে তো আমরা যাচ্ছি। আচ্ছা বলতো কয়টা বাচ্চা চাই তোর? ডজন খানেক নাকি তার থেকেও বেশি? কিন্তু 2 বছরে কি কয়েক ডজন বাচ্চা আমদানি করা সম্ভব? কি করা যায় বলতো? তোর বাবাকে নাতি
নাতনির সুগঠিত সম্মেলনে ডুবিয়ে রাখবো আমি। বল হৃদি রানী, কি করা যায়, এর জন্য উপায় কি? রেগে গেল হৃদিতা। প্রজ্জ্বলের মতো চাক্ষুষ একটা ছেলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেটা ভাবতেই পারছে না সে। হ্যাঁ, হৃদি মানছে প্রজ্জ্বল একটু রকচটে, তাই বলে এমন সিদ্ধান্ত? হৃদিতা তীক্ষ্ণ কণ্ঠে বলল, আপনি কি করে এমন একটা সিদ্ধান্ত নিলেন? আমার উপর বিশ্বাস নেই? প্রজ্জ্বলের এমন শান্ত কথার প্রেক্ষিতে কিছুক্ষণ চুপ থাকলো হৃদিতা। সে তো বিশ্বাস করে, নিজের থেকেও বেশি বিশ্বাস করে, কিন্তু পালিয়ে যাওয়ার মতো এমন একটা মান সম্মান হারানো কাজ সে কিছুতেই করবে না, অন্তত বাবার সম্মানের জন্য। প্রজ্জ্বলের কোমরে আঁকড়ে ধরা হাতটা গুটিয়ে নিল হৃদিতা। গম্ভীর কণ্ঠে বলল, আমাকে নামিয়ে দিন প্রজ্জ্বল ভাই, আমি কোথাও যাচ্ছি না। হৃদির কথা শেষ হতে না হতে সাথে সাথে থেমে গেল বাইক। প্রজ্জ্বল স্বাভাবিক গলায় বলল, নেমে পড়। থমকে গেল হৃদিতা। গুটিয়ে নেওয়া হাতটা আবারও প্রজ্জ্বলের কোমরে গুজে আটসাট হয়ে বসলো সে। সত্যি সত্যি প্রজ্জ্বল নামিয়ে দিচ্ছে নাকি? হৃদি তো ভেবেছিল প্রজ্জ্বল এমন কথা শুনলে ওকে বাড়িতে রেখে আসবে, কিন্তু না, সে তো মাঝরাতে সত্যি হৃদিকে রাস্তায় নামিয়ে দিতে যাচ্ছে। এত রাতে কোথায় যাবে হৃদি? অন্ধকার রাস্তায় ভুটটুট চলে আসে যদি, তখন কি হবে? এসব উদ্ভট কথা ভেবে পাগল পাগল লাগছে হৃদির। হাতের বাঁধন আরো শক্ত করলো। দুটো হাতে এবার প্রজ্জ্বলের কোমর শক্ত করে জড়িয়ে ধরে গুটিয়ে বসলো সে। দম বন্ধ করে মেরে ফেলবে নাকি? কাছে গেলেই তো তোর ছটফটানি শুরু হয়ে যায়, অথচ আজ দু হাতে চেপে ধরে বসে আছিস। লাগছে আমার, তাড়াতাড়ি নেমে পড়। হৃদি তারও শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুতেই সে বাইক থেকে নামবে না, কিছুতেই না। প্রজ্জ্বল বলল, উল্টো দিক হয়ে আছি, তাই তোকে চড়টাও বসাতে পারছি না। তুই নামবি নাকি বাইক থেকে ফেলে দিব তোকে? প্রজ্জ্বলের কথার প্রেক্ষিতে হৃদিতা কাঁপা কাঁপা গলায় বলল, আমি নামবো না। শেষবারের মতো বলছি, নেমে পড় হৃদি। কথাটা বেশ জোরেই বলল প্রজ্জ্বল। কেঁপে উঠল হৃদিতা। আড়ষ্ট হাত জোড়ার বাঁধন আলগা করে নেমে পড়ল সে। গাড়ি থেকে নেমে দুপা পিছিয়ে হাতের মুঠে ওনার এক প্রান্ত পেঁচাতে লাগলো। এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে ওর। কেঁদে কেটে ভাসিয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু কান্নাগুলো দলা পাকিয়ে আছে গলায়, কিছুতেই আসছে না। সত্যি কি প্রজ্জ্বল এবার চলে যাবে ওকে রেখে? গাড়িটা সাইড করে রেখে হৃদিতার সামনে দাঁড়িয়ে দুহাত প্যান্টের পকেটে গুজল প্রজ্জ্বল। চাঁদের সূক্ষ্ম আলোয় নিজের প্রেয়সীকে দেখতে লাগলো সে। মিষ্টি রঙের মায়াবিনী হৃদিকে চাঁদের আলোয় মোহনীয় লাগছে। আড়ষ্ট ভঙ্গিতে হৃদি তখনও মাথা নিচু করে কান্না আটকাতে ব্যস্ত। প্রজ্জ্বল হাসলো, দু কদম উল্টো দিকে পিছিয়ে বলল, এত বোকা কেন তুই? সাথে সাথে মাথা তুলে তাকালো হৃদিতা। প্রজ্জ্বলের পেঁচানো কথার মানে বুঝতে না পেরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সে। হৃদির এমন বোকা বোকা চাহনি দেখে এক দফা হেসে প্রজ্জ্বল বলল, তবে তোকে নিয়ে অনেক গর্ব হচ্ছে। আমি যা ভেবেছিলাম তুই তার থেকে অনেক বেশি ম্যাচিউর। কোনো সিদ্ধান্ত ভেবে চিন্তেই নিস। বিশ্বাস ভালো, অতিরিক্ত বিশ্বাস নয়। তুই যে মামুর সম্মানের কথা ভেবে আমার হাত ছাড়তে রাজি হয়েছিস, সেটাই আমার কাছে অনেক। আমাদের এমন কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি যে আমাদের পালিয়ে যেতে হবে। বিয়ে যখন হয়েছে তখন একটা না একটা সময় ঠিক মেনে নেবে মামু। ওনার জায়গায় থাকলে আজকে ঘটনাটা খুব স্বাভাবিক। নিজের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে তার অগোচরে, এটা যে কেউ হঠাৎ মেনে নিতে পারবে না। মামুর ক্ষেত্রেও তাই হয়েছে। রাগ পড়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আমি অমতে নয়, মামুর সম্মতি নিয়েই তোকে নিয়ে পালাবো, বুঝলি? মধুচন্দ্রিমায় যাব। এতক্ষণ হা করে প্রজ্জ্বলের কথাগুলো শুনছিল হৃদিতা। প্রজ্জ্বলের কিছু কথা এক নিমিষে সব রাগ অভিমানগুলো ভাসিয়ে দিল যেন। গলায় আটকে রাখা কান্নাগুলো গাল বেয়ে গড়িয়ে অধর ছুঁয়ে দিল। হৃদির এবার সত্যিই গর্ব হচ্ছে প্রজ্জ্বলকে নিয়ে। এমন একটা মানুষ ওর লাইফে আছে ভাবতে অবাক লাগছে। এত বিচক্ষণ ভাবে কতজন ভাবে। মুহূর্তের জন্য প্রজ্জ্বলকে ভুল বোঝানোর জন্য খারাপ লাগতে শুরু করলো হৃদির। গাল গড়িয়ে পড়া জলের পরিমাণ বাড়তে লাগলো। হৃদি তার কান্না দেখে চমকে গেল প্রজ্জ্বল। তড়িঘড়ি সামনে এগিয়ে হৃদি তার মাথা চেপে ধরলো শক্তপোক্ত বুকের সাথে। শান্ত কণ্ঠে বলল, আমি তো মজা করছিলাম এতক্ষণ হৃদরানী। পালিয়ে যাওয়ার মতো কাজ আমি করব এটা ভাবলি কি করে? আচ্ছা বাবা, সরি, কান্না করিস না প্লিজ। প্রজ্জ্বলের কথার মাঝে পাশের রাস্তা দিয়ে ওদের ছাড়িয়ে একটা ট্রেন ছুটে গেল তীক্ষ্ণ বেগে, রাতের অন্ধকার ছাপিয়ে তার নির্দিষ্ট গন্তব্যে। ট্রেনটা চলে যেতেই প্রজ্জ্বল খেয়াল করলো হৃদিতা এখনো কাঁদছে। হৃদির মাথায় হাত বুলিয়ে এক পলক নির্মা আকাশের চাঁদটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করে নিল সে। তীব্র গতিতে ট্রেন ছুটে গেল, দেখেছিস হৃদরানী? দেখেছিস তো? এখন দেখ, তার থেকেও তীব্র গতিতে ছুটছে আমার হৃদয় স্পন্দন। শুনতে পাচ্ছিস হৃদ? এক হাতে হৃদিতার কোমর আর অন্য হাত হৃদিতার মাথা বুক চেপে ধরে কথাটা বলল প্রজ্জ্বল। তোকে কবে কখন ভালোবেসে ফেলেছি জানি না। ছোটবেলা থেকেই তোর শান্ত স্বভাব আমাকে কাছে টানতো। বয়সের সাথে সাথে এক সময় বুঝতে পারলাম তোর থেকে দূরে থাকা সম্ভব হচ্ছে না। কেউ তোর দিকে একবার তাকালে হৃদয় স্পন্দন বেড়ে যেত আমার। চোখ তুলে ফেলতে ইচ্ছে করতো। তোর থেকে দূরে থাকতে হবে ভেবে ভার্সিটি ক্লাসে তেমন অ্যাটেন্ড করতে পারি না আমি। সবসময় তোকে সামনে বসিয়ে রাখতে ইচ্ছে করে।